আমি গোসল করতে গেছি ওয়াশরুমে, আম্মু গিয়ে দেয় আমার পিঠের মধ্যে অনেক সুপ সুপ দাগ। তো আম্মু মানে চিৎকার দিয়ে বলতেছে যে এগুলা কি। তখন আমি বলছি যে ব্যথা পাইছি। আম্মু বলে না, এতগুলো তো আর ব্যথা পাও নাই। আম্মু বুঝে গেছে। তখন আমি হামাও করে কাইতে দিছি, তখনই সবাই শুনতে পাইছি। আমি জান্নাত, আমাদের 2022 সালে বিয়ে হয়। কিভাবে পরিচয় হয়? এই যে ফেসবুকের মাধ্যমে। ওর বাড়িও সিলেটে, একই থানায়, কিন্তু এলাকাটা আপনার অন্য আর কি। আপনার 2022 সালের সিলেটের বন্যাতে মানে আমার সাথে উনি যোগাযোগ করে যে আমাদের এলাকাতে ত্রাণ দিবে। তখন বলছে যে বড় কারো নাম্বার দিতে। তখন আমি আমার আন্টির নাম্বার দিয়ে দেই। তারপরে বলছে যে ত্রাণ দিতে যাবে। গেছে ও যে এলাকা দেখতে। যাওয়ার পরে ওনার মানে মনের ভিতরে জানি কোন হয়েছে যে আমার সব ডিটেলস সম্পর্কে জানছে। আর আমাকে শুধু উনি একবারই দেখছে। ওই সময় এতটা পর্দা করতাম না আমি, জানি না উনি কুফরি করে আর কি বিয়ে করছে। ওইটা করে তারপরে মানে আমার ফ্যামিলিকে সবাইকে মানে সবাই ওইখানেই দিবে বিয়ে। মানে ওর কথা সবাই উঠবেশ করতো, মানে ও যা বলতো তাই। ওই সময় মানে এমন হয়েছে 2,70,000 টাকার ফার্নিচার দিচ্ছে আমার বাপের বাড়ি থেকে। তারপরে আমি বিয়ের 4-5 দিন পরে ওর দাদার মাধ্যমে জানতে পারি ফোনে যে ওর আগের ওয়াইফ আছে, ও একটা বাচ্চাও আছে 6 মাসের, যে ওই নারীকে অনেক নির্যাতন করতো। প্রেগনেন্ট অবস্থায় 9 মাস নাকি 8 মাস অবস্থায় ওইখান থেকে আপনার বাপের বাড়ি চল্লা যায় আর কি পালায়া। তো ওই নারী গিয়ে মামলা করছে। আমি চল্লা যেতে চাই, কিন্তু ওই সময় উনি আমাকে অনেক হুমকি দিছে। আমি যদি ওনার লাইফ থেকে চলে যাই তাইলে আমাকে মিডিয়া থেকে শুরু করে আমার এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে পত্রিকা দিয়ে পৌঁছাই দিবে, মানে আমার ছবি দিয়ে অনেক বাজে কিছু দিয়ে পৌঁছাই দিবে। ওই সময় উনি হুমকি দিছে। মানে ভয় পাইছে যে মান সম্মানের ব্যাপার, যে মানুষে কি বলবে, মানে ওইটা। কারণ গ্রামের মানুষ সে একটু হইলে আর একটু করে। এই জন্য আমি কাউকে বলি নাই। যাক, আমি নিজের তকদিরের উপরে ছাড়া দিয়েছি যে ভাগ্যে যা আছে তাই হবে। তারপরে ওইখান থেকে আপনার উনি যেখানে জব করে ওইখানে আমাকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরেই কথায় কথায় গায়ে হাত তুলতো, মানে অনেক প্রচুর মারতো ভাই। মানে মারার তো একটা লিমিট আছে। এমন সময় গেছে রান্না করতেছি, তখন মানে চুলার আগুন সেকা দিছে এই যে আপনার খন্তি দিয়ে, যে দরজা খুলতে কেন দেরি হয়েছে। মানে এরকম সময় গেছে যে সামনে খাবারের প্লেটটা মানে আমার উপরে করে দিয়েছে। পাতিল টাতিল সব ভাঙা ফেলতো যে কোনো বিষয় নিয়ে। সারা রাত মেয়েদের সাথে চ্যাটিং করতো। গ্যাসের চুলা নামাইয়া চুলার উপরে আমার দাঁড়া করাই রাখ। ওনার মানে তরকারি রান্না করছি, রান্না করার পরে তরকারি নাকি তেল একটু বেশি হয়ে গেছে, ওই নিয়ে গরম তরকারি উনি পাতিল সব আমার মানে এদিকে ডাইলা দিছে, মানে এখনো পুরো আছে। আমি যে কাউরে ওইখান থেকে বলবো যে আমি অনেক নির্যাতনের মধ্যে আছি, আমি ওই সুযোগটা উনি আমাকে দেয় নাই। আমি একটা স্কুলে জব নেই। এখন স্কুল থেকে আসি, খাবারটা সামনে একদম টাইম টু টাইম দিতে হয়। লেট হইলে আপনার মারামারি শুরু হয়ে যায়। একদিন হয়েছে কি কলসি দিয়ে পানি শুধু ফুটাইয়া ঘরে আসছি, তোষকের উপরে পানিটা ঢাইলাইছে, গরম পানি ঢাইলা এই গরম পানির উপরে আমারে দিছে যে ওইখানে শুইতে হবে। আমি শুই না দেখে বলে আমাকে ইচ্ছা মতনে মানে যতটুকু পারছে সে মারছে। পরে সারা রাত ওইখানে শোয়াই রাখছে, দাঁড়িয়ে বসে আছে। যদি এখান থেকে উঠি আমি ওয়াশরুম করে আর যাই করে এইখানেই করবো। সারা রাত এখানে রইলাম, কিন্তু আমি আবার মানে এত কষ্টের মধ্যে কান্না করলেও দোষ, যে আমি কান্না করি কি জন্য, কান্না থামাবি না আবার মাইর খাবি। এরকম করতে করতে আমি কাউরেই বলি না, বলতে বলতে আরেকদিন গামছা নিছে, গামছা নিয়ে যা ফ্যানের সাথে আমাকে ঝুলাইয়া মারা ফেলবে। মানে আমার মতো নারীর নাকি বাঁচার অধিকার নাই। 23 সালের কুরবানি দে বাড়িতে যাওয়ার 2-3 দিন আগে মশা মারার বেড দিয়া মানে আমার সম্পূর্ণ গা, মানে বেডটার প্রত্যেকটা মনে হয় আমার গায়ের ভিতরে ঢুকছে। বাড়িতে গেছি, আমি গোসল করতে গেছি ওয়াশরুমে। আম্মু জানি কি জন্য গেছে, আম্মু গিয়ে দেয় আমার পিঠের মধ্যে অনেক সুপ সুপ দাগ। আম্মু মানে চিৎকার দিয়ে বলতেছে যে এগুলা কি। তখন আমি বলছি যে ব্যথা পাইছি। আম্মু বলে না, এতগুলো তো আর ব্যথা পাও নাই। আম্মু বুঝে গেছে। তখন আমি হামাও করে কাইতে দিছি, তখনই সবাই শুনতে পাইছি। তখন ওনার আম্মুরে ফোন দিয়ে বলতাম যে মা, আপনার ছেলে তো আমাকে এমন বলে। আমার শাশুড়ি উল্টা আবার আমারে বলে যে
এগুলো সংসারের মধ্যে হয়, ম্যানেজ করে চলতাম। আপনি কতদূর পড়াশোনা করেছেন? আমি ডিগ্রি কমপ্লিট করছি। আপনি একটা শিক্ষিত মহিলা, আপনার ফ্যামিলির আর্থিক অবস্থাও তো খারাপ না? মোটামুটি আছে, ভালো। মোটামুটি ভালোই, আলহামদুলিল্লাহ। আপনার বাসা সিলেট? জি। কি এমন কি করলো আপনারা সব মানুষ পাগল হয়ে তাকেই বিয়ে করতে হলো? কোনো খোঁজ নাই, খবর নাই, ভালো মতো কোনো খোঁজ খবর নিলেন না? এটা কিভাবে সম্ভব? উনি কি ভাইয়া ব্ল্যাক ম্যাজিক করছে। পরবর্তীতে উনি নিজেই স্বীকার করছে যে তোরে কি আমি এমনি বিয়ে করছি, কবুতরের রক্ত দিয়ে তোরে তাবিজ করে মানে তোর ফ্যামিলিকে রাজি করাইছি। তারপর আমি 999 ফোন দিয়ে আমি ওইখান থেকে উদ্ধার হয়ে আসছি। আসার পর থেকে আমি এতদিন পর্যন্ত ঢাকাতে আছি। এখন ঢাকায় থাকেন? হ্যাঁ, ঢাকাতে আমার ফ্যামিলি সহ এখন বর্তমানে আছে। উনি আমার বিভিন্ন এলাকার বিভিন্ন মানুষের কাছে আমার নাম অনেক বদলাম যে আমি ঢাকা খারাপ কিছু করি, আমি পতিতালয়ে থাকি। সে বলার পরে অনেকবার সালিশ হয়েছে, ওনারা আসে না, উনি ওইখান থেকে আসে না। তখন আমি মানে রাগে টাগে আমি ওনাকে ডিভোর্স দিয়ে দিই। দেওয়ার পরে ডিভোর্স লেটার পাওয়ার পরে উনি উগ্র হয়ে গেছে। বিভিন্ন খারাপ কিছু না আমার ছবির সাথে অ্যাড করে ফেসবুকে সার্চে আমার মামাদের ভাইদের মানে আমার বাবা মামা ভাইয়েরা নাকি আমার সাথে খারাপ কিছু করবো, এজন্য সংসার থেকে নিয়ে এসে মানে নিকৃষ্ট ভাষা ফেসবুকে লেখালেখি করে যে আমি টাকার জন্য এসে পড়ছি, ঢাকা শহরে আমি ব্যবসা করি, এই করি, কেউ সময় কাটাইতে চাইলে আসেন, আরো অনেক কিছু যা মানে বলার বাহিরে। আবার বিভিন্ন নাম্বার দিয়ে ফোন দিয়ে হুমকি দেয় এবং বলে যে তোকে এমন কিছু করছি লাইফে তোর কখনো বিয়ে হইব না, তোকে এমন ব্ল্যাক ম্যাজিক করছি যে তুই নিজে পাগল হয়ে রাস্তায় করবি, নিজে আত্মহত্যা করবি। আমি জিটি করছি। কবে জিটি করেছেন? আপনার ফেব্রুয়ারি 10 তারিখে। কোন থানায়? খিলগাঁও থানাতে। আমরা তার সাথে যোগাযোগ করি, কি বলে উনি। হ্যালো, আসসালামু আলাইকুম। আক্তার নামে একজন ভদ্র মহিলাকে আপনি বিয়ে করেছিলেন 2022 সালে, কিন্তু খুব কান্নাকাটি করে বলছিলেন যে ওই সময় থেকে আপনি বিভিন্নভাবে নির্যাতন শুরু করেন। পরবর্তীতে অতিষ্ঠ হয়ে আপনার কাছ থেকে ডিভোর্স নেয় জানুয়ারির 18 তারিখে। এটা যে কপিটা দিচ্ছে একটা নকল কপি, ওইটা এখানে একটু কেস আছে এখানের মধ্যে, ও বললে তো হবে না। আর আপনাকে আমি এত কথা শুনতে চাই না, আমি জাস্ট একটা কথা বলতে চাই। আমি একটা মাদ্রাসার প্রতিষ্ঠাতা, প্রধান শিক্ষক আর মসজিদের ইমাম ও খতিব দীর্ঘ 6-7 বছর। হ্যাঁ জি। ব্যক্তিগত হিসাবে আমি একজন গীতিকার, আমি বিভিন্ন সংস্থা, রাজনৈতিক সবকিছু মিলে আমি ইসলামী বিভিন্ন দলের সাথে আছি। আমি ইসলামী আন্দোলন করি, হ্যাঁ 2012 সাল থেকেই করি। আমি কিন্তু ব্যক্তিগতভাবে আমি বিভিন্ন চ্যানেলে আসছি, বা আমি সাংবাদিকতাও আছি, রিপোর্টার, সফট রিপোর্টার। সাংবাদিকতাও করেন? জি জি জি। এরপরে হচ্ছে আপনি তার ফেসবুক আইডি হ্যাক করে তার প্রোফাইলে বিভিন্ন ছবি ছাড়ছেন, ব্যাপারটা কতখানি সত্য? না, এটা তার বর্তমান আইডি, এটা তার কাছে আছে কিনা আমি সঠিক জানি না। আমার কাছে কোনো তার আইডি উইডি বা কোনো কিছু নাই, এগুলো সব ভুয়া। ও যদি বলে যে ওর আইডি হ্যাক করে আমি চালাই, তাহলে বলবো কি আমার আইডি হ্যাক করে ওরা চালায়, তাহলে এখানে কাকে দুষবো বলেন ভাই? এগুলো সব মিথ্যা, এগুলো সম্পর্কে আমি জানি না। আচ্ছা, আপনার কি পূর্বে কোনো বিয়ে ছিল? পূর্বে বিয়ে ছিল, বা শুধু ও জানতো, আর কেউ জানতো না। উনি তাহলে যে ডিভোর্স নিচ্ছে এসব করার কারণ কি আপনার কাছে কি মনে হয়? ফ্যামিলিগতভাবে স্বামী স্ত্রীর মধ্যে অনেক কথা হয়, কিন্তু ওই কথাগুলো অনেক বাইরে ফুটেজ করে ফেলেছে। দ্বিতীয় ব্যাপার হলো উনি হয়তো এখানে তৃতীয় পক্ষের কিছু লোকের কথা নিয়েছে। আমার কাছে স্ক্রিনশট আছে, যখন ও সরাসরি আমার সাথে ছিল তখন ওর কিছু মানে বিষয় আমি পাইছি। এছাড়াও মানে ও অনেক কিছু নেগেটিভ আছে ওর, ওগুলার চিন্তায় পড়া ও আর আসতেছে না, ভাবতেছে আমার কাছে আসলে আমি কি মাথা পাইলাই কিনা। আমি এখনো বলছি দরজা খোলা আছে, আসলে স্বাগতম, না আসলে কিছু করার নাই। আমাদের ফ্যামিলিগত এখনো কোনো কিছু ডিভোর্স হয় নাই, বা আমি তাকে ডিভোর্স নাই। আল্লাহ মাফ করুক, আমি এ ধরনের মুখের দি শব্দ নিয়ে আনিও নাই। আমার সার্টিফিকেট গুলা দিয়ে দেখ, আমার মালামাল গুলা দিয়ে দেখ, আমার লাইফের সার্টিফিকেট গুলা, আমার মানে পড়ালেখার সমস্ত সার্টিফিকেট ওনার বাসাতে আছে। হ্যাঁ। আর আপনার মালামাল বলতে আপনি কি বোঝাতে চাচ্ছেন? মানে আমার সব ফার্নিচার ওনাদের বাড়িতে আটকে রাখছে, সালিশ হইছে, ওনারা আসে না, ওনারা দিবে না, মালামাল দিবে না। ডিভোর্স না হলে মালামাল দিব কেমনে? ওটা তো সামাজিক ভাবে আইনগতভাবে সমাধান হইতে হবে। কিন্তু উনি তো মনে করেন উনি যে বলতেছে যে উনি কিছুই করেন, সব প্রমাণ তো আছে। ওই জায়গার সভাপতি থেকে নিয়ে সামাজিক মানুষরা এভাবে মানে ম্যাডাম আপনি আসেন, আপনি আমার ঘরে থাকবেন, আপনার খরচপাতি সবকিছু দেখভাল করবে কি। আমি ওইটা দেখছি, আমি চেষ্টা করবো যে সংসার গোছানোর জন্য। আমরা কেউ চাই না আপনাদের সংসার ভাঙুক। এটা হচ্ছে আপনার প্রতিষ্ঠানের সভাপতি সাহেব অনুরোধ করেছেন, তাই তো? আমরা বলছি এটা তো ওনার আর আমার ফ্যামিলিগত ব্যাপার। উনি যেখানে প্রতিষ্ঠান মানে চাকরি করে ওইখানে আমরা কেন যাব? আপনার এলাকা তার এলাকা তো পাশাপাশি। হ্যাঁ হ্যাঁ। আমার কথা হলো, আমার কথা না শুধু, এখানে আমি যেহেতু চাকরি করি, এখানে আমার জীবন কাটাইতে হবে, আমি ওয়াদাবদ্ধ এই সমাজের মানুষের কাছে, যেহেতু আমার প্রতিষ্ঠাতা মাত্র এখানে। তো আমি সমাজের সভাপতি, সবাইকে নিয়ে বলছি যে আমি ওকে স্বাগতম। আমি বলতে চাই যে এখনো সময় আছে, ভালো ভালো পথে আল্লাহ রাসূলের পথে যাও এবং
আমার জীবন নিয়ে যেন আর খেলামেলা না করে। আমি ডিভোর্স দিয়ে দিছি, অলরেডি 2 মাস হয়ে গেছে, 3 মাস হয় না এখনো। আমার ছবি দয়া করে, আমার ছবি আর স্যার আমাকে আর জ্বালা